গল্প আমি তোমাতে বিভোর। লেখায় সানা শেখ। বয়ফ্রেন্ড একটু পর বউ নিয়ে বাসর ঘরে যাবে আর তুই এমন স্বাভাবিক আছিস কিভাবে? কষ্ট হচ্ছে না তোর? বড় মামার বড় ছেলে শাইসান সাহেবের মুখে এমন কথা শুনে তড়িৎ গতিতে তার মুখের দিকে তাকায় মান্দা সাহেবরা। সাহেবের ভাবভঙ্গি স্বাভাবিক। কফির মগে চুমুক দিয়ে তাকিয়ে রইল মান্দাসার মুখের দিকে উত্তরের আশায়। এলোমেলো দৃষ্টি ফেলে আশেপাশে দেখতে থাকে মান্দাসা। কি উত্তর দেবে বুঝতে পারছে না। সাহেব কিভাবে জানলো ওর প্রেমের কথা? ওর আর সিয়ামের সম্পর্কের কথা ওর সিয়াম বাদে কেউ তো জানার কথা নয়। মান্দাসাকে চুপ করে থাকতে দেখে সাহেব ভ্রু কুঁচকে বলে, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? মান্দাসা আমদা আমদা করে বলে, কি কি বলবো ভাইয়া? তোর বয়ফ্রেন্ড বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে যাচ্ছে, কষ্ট হচ্ছে না? কে আমার বয়ফ্রেন্ড? কার কথা বলছো তুমি? বাহ, কার কথা বলছি বুঝতে পারছিস না? আজকে বিয়ে হলো কজনের? কজনের হবে আবার? সিয়াম ভাইয়ের বিয়ে হলো তো শুধু। সিয়াম বউ নিয়ে বাসর করতে যাচ্ছে আর তুই ওকে হারিয়ে এই অন্ধকার রাতে ছাদে দাঁড়িয়ে দুঃখ বিলাস করছিস। মান্দাসার মুখটা মলিন হয়ে যায়। এতক্ষণ ধরে ধামা চাপা দিয়ে রাখা কষ্টগুলো হুট করে বেরিয়ে আসে। চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তবে সেই পানিটুকু নজরে আসে না সাহেবের, কারণ ওরা দুজন যেখানে দাঁড়িয়ে আছে সেখানটা অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। লাইটের টিমটিমে আলোয় মানুষের অবয়ব বোঝা যাচ্ছে শুধু। কথা বলছিস না কেন? মান্দাসা বুঝতে পারে সাহেব ওর আর সিয়ামের সম্পর্কের কথা জেনে গেছে। কিন্তু কিভাবে জানলো? তুমি কিভাবে জানলে ভাইয়া? সাহেব নিজের হাতে থাকা মান্দাসার ফোনটা উঁচু করে ধরে। পাওয়ার বাটন চাপতে স্ক্রিনে আলো জ্বলে ওঠে। মান্দাসা তাকিয়ে দেখে এটা ওরই ফোন। খেয়াল হয় ও ছাদে দাঁড়িয়ে ওর আর সিয়ামের আগের চ্যাটগুলো দেখছিল। তখন হঠাৎ সাহেব ছাদে উঠে আসে। সাহেবের আচমকা কথা শুনে ভয়ে হাত থেকে ফোনটা নিচে পড়ে গিয়েছিল। তারপর সাহেব ওর কাছে কফি চায়। সারাদিন দৌড়াদৌড়ি করে মাথা হ্যাং হয়ে গেছে। নিচে সবাই ব্যস্ত, তাই ওকেই কফি বানিয়ে দিতে বলে। কোনো কিছু না ভেবেই চোখের পানি আড়াল করে দ্রুত ছাদ থেকে নেমে গিয়েছিল মান্দাসা। মাথা থেকে ফোনের কথা বেরিয়েই গিয়েছিল। সাহেব কি সবগুলো মেসেজ পড়ে নিয়েছে? কিন্তু সাহেব তো অন্যের পার্সোনাল কিছুতে কখনোই হাত দেয় না। নাকি না চাইতেও দেখে ফেলেছে? মান্দাসা সাহেবের হাত থেকে ফোন নেওয়ার জন্য হাত বাড়ায়। সাহেব ফোন সরিয়ে নেয়। কফির মগে চুমুক দিয়ে উল্টো ঘুরে রাতের আকাশের দিকে তাকায় সাহেব। টিপ টিপ করে জ্বলতে থাকা তারা ব্যতীত আকাশে আর কিছুই নেই। সাহেব এই বাড়ির বড় ছেলে। বাবা মায়ের প্রথম সন্তান। ছোট একটা ভাই আছে, নাম সায়ন। সাহেব এমবিবিএস ডাক্তার। 2 বছর আগে ডাক্তারি পড়া শেষ করে ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছে। সিয়াম সাহেবের ছোট কাকার ছেলে। সিয়ামের ছোট বোন আছে একটা। সিয়াম পড়াশোনা শেষ করে কয়েক মাস আগে জবে জয়েন করেছে। ওদের জয়েন্ট ফ্যামিলি। মান্দাসা সাহেবের ফুফাতো বোন। এই বাড়িতে আসে মাঝে মধ্যে ছুটির দিনে। অন্য সব বার আসার পর হাসি খুশি থাকে, তবে এবার আসার পর থেকেই মুখটা মলিন আর বিষণ্ণ হয়েছে। আজ সকাল থেকে আরো বেশি বিষণ্ণ দেখাচ্ছে। তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে নিজেকে স্বাভাবিক দেখানোর। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে রেখেছে পুরোটা সময়। তবে ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি ফুটিয়ে রাখলেও মায়াবী চোখের বিষণ্ণতা লুকোতে পারেনি সাহেবের কাছ থেকে। সকাল থেকেই সাহেব ওর উপর নজর রেখেছে। কয়েকবার চোখ মুছেছে সেটা দেখেছে। পুরোটা সময় করুণ চোখে তাকিয়ে দেখেছে নবদম্পতিকে। সিয়ামের মুখে কি সুন্দর হাসি, অথচ আরেকজনের মুখে বিষণ্ণতার হাসি। দুজনের চোখাচোখিও হয়েছে অনেকবার। তবে সিয়ামের মধ্যে ছিল না কোনো ভাবান্তর। বিয়ে করে সে ভীষণ খুশি।
পুনরায় কফির মগে চুমুক দিয়ে বলে, এত ভালোবাসতি একে অপরকে, তাহলে আলাদা হলি কেন? বিয়ে করলি না কেন? শায়েরের পাশে এসে দাঁড়ায় মান্দাসা। বয়সে শায়েরের থেকে 5 বছরের ছোট। মান্দাসা রেলিংয়ের ওপর হাতের ভর করে আকাশের দিকে তাকিয়ে বলে, ভালোবাসতাম, বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সে তো করলো না। ভালো যখন বাসতি তাহলে অন্যজনকে বিয়ে করতে দিলি কেন? তার লাইফ, তার ইচ্ছে। এটা কেমন কথা? কেমন কথা আবার? ভালো তো দুজনেই বাসতি, তাহলে তোর ইচ্ছের প্রাধান্য নেই কেন? মান্দাসা তার ছেলের হাসি ফুটিয়ে বলে, আমার লাইফে আসাটাও তার নিজের ইচ্ছে ছিল, আবার চলে যাওয়াটাও তার নিজের ইচ্ছে ছিল। এখানে আমার ইচ্ছেরা ফিকে কেন? ও তো লাইফে আসতে চাইলো, তুই আসতে দিলি কেন? আবার চলে যেতে চাইলে চলে যেতে দিলি কেন? কি বলো তো ভাইয়া, আমরা না চাইতেও একজনের প্রেমে পড়ে যাই, তার মায়ে জড়িয়ে যাই, তাকে ভালোবেসে ফেলি। আমি তো ভেবেছিলাম বিয়ের আগে কোনো ছেলেকে নিজের লাইফে জায়গা দেব না, এই সব প্রেম টেমে জড়াবো না। তাহলে জড়ালি কেন? জড়াতে চাইনি তো, জড়িয়ে গেছি। সিয়াম আমাকে অনেকবার প্রপোজ করেছিল, আমি বারবার রিজেক্ট করেছি। ও হার মানেনি, ঘুরে ফিরে বারবার প্রপোজ করত, বারবার নিজের ভালোবাসার কথা বলতো, পাগলামি করত। ওর এসব দেখতে দেখতে এক সময় আমার মন নরম হয়ে যায়, না চাইতেও ওর সাথে জড়িয়ে যাই। তাহলে আজ ওর সেই ভালোবাসা, পাগলামি কই গেল? এক্স এর কাছে। এক্স এর কাছে? হুম। 4 দিন আগে রাতে সিয়াম আমাকে কল করে। তখন জানায় আমার সাথে ওর রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। আমি কারণ জিজ্ঞেস করলে জানায় মামা মামি নাকি ওর বিয়ে ঠিক করেছে। আমি বললাম বাড়িতে আমাদের কথা জানো। ও বলল মামা মামির মুখের উপর কিছু বলতে পারবে না, তারা যার সাথে ওর বিয়ে ঠিক করেছে তাকে বিয়ে করবে। আমি যেন ওকে ভুলে যাই, এর নতুন জীবন শুরু করি। আর আমি যদি ওকে ভালোবেসে থাকি, ওর ভালো চেয়ে থাকি, ও ভালো থাকুক, সুখে শান্তিতে থাকুক চাই, তাহলে যেন বিয়েতে কোনো সিন ক্রিয়েট না করি এবং আমাদের সম্পর্কের কথা কাউকে না বলি। তার দুদিন জানতে পারি যে মেয়ের সাথে সিয়ামের বিয়ে ঠিক হয়েছে সে মেয়ে সিয়ামের এক্স গার্লফ্রেন্ড। আমার সাথে সিয়ামের রিলেশন 1 বছরের ছিল, আর ওই মেয়ের সাথে 6 বছর ধরে, দুদের মাঝখানে 2 বছর দুজনের কোনো যোগাযোগ ছিল না। 4 বছর কন্টিনিউ করার পর ব্রেকআপ হয়েছিল ওদের। তারপর সিয়াম আমার পেছনে পড়ে এখন আবার আমাকে ছেড়ে এক্স এর কাছে ফিরে গেছে। তুই জানতি না ওর এক্স এর ব্যাপারে? ও যে আগেও রিলেশনে ছিল তোকে বলেনি? না, জানলে কোনোভাবেই ওর সাথে সম্পর্কে জড়াতাম না। আমার কাছ থেকে সব লুকিয়ে রেখেছিল এবং কি এখনো বলেনি কিছু। কথাগুলো বলার সময় মান্দাসার কণ্ঠস্বর কেঁপে কেঁপে ওঠে। কফির মগে পুনরায় চুমুক দিয়ে শায়ের বলে, কষ্ট হচ্ছে? উহু, কষ্ট হচ্ছে না? একটুও না? কষ্ট হচ্ছে না? তাহলে এখানে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগের ম্যাচের দূর পড়ছিলি কেন? পড়ছিলাম না তো। কি করছিলি তাহলে? দেখছিলাম। কি? একটা মানুষ কিভাবে রং বদলায়, কিভাবে পাল্টে যায়। তাহলে কাঁদছিলি কেন? ঠকে গেছি তাই। জীবনের প্রথম কাউকে ভালোবেসেছিলাম আর ঠকে গেলাম। ওকে তো বলিনি আমার লাইফে আসতে, ও জোর করে এসেছিল। তাহলে জোর করে আটকে রাখলি না কেন? ও যে শুধু নিশির সাথে রিলেশনে ছিল তা না, ওদের ফিজিক্যাল রিলেশনও হয়েছিল অনেকবার। এমন মানুষের সাথে এতদিন প্রেমালাপ করেছি ভাবতে একটু ঘৃণা হচ্ছে নিজেকেই। মুভ অন কর। এত বাজেভাবে কেন ঠকে গেলাম আমি? আমি তো কাউকে ঠকাইনি, তাহলে আমি কেন ঠকলাম? ভালো মানুষরা ঠকবেই। তাই বলে অতীত নিয়ে পড়ে থাকবি? সব ভুলে মুভ অন কর।
মুভ অন করে গেছি তো। আমি ভুলে গেছি সিয়াম নামের কেউ আদৌ কোনোদিন আমার লাইফে এসেছিল। খুব ভালো। সে অন্যজনের সাথে ভালো থাকতে চেয়েছে, সুখে শান্তিতে থাকতে চেয়েছে, থাকুক। আমিও না হয় ভালো থাকবো অন্য কারোর সাথে। তবে দেখে তো ঠকানো হবে, তাই না ভাইয়া? কফির মগে সে চুমুক দেয় সায়ের। রেলিং এর ওপর কফির খালি মগটা রেখে মান্তাসার দিকে ঘুরে দাঁড়ায়। মান্তাসাও ঘাড় ঘুরিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। আবছা আলোয় বোঝা যাচ্ছে না কারো মুখ, শুধু মানুষের অবয়ব দেখা যাচ্ছে। তুই রাতে ছাদে দাঁড়িয়ে অন্ধকার আকাশ দেখতে ভালোবাসলেও একা অন্ধকারে থাকতে ভয় পাস। সেখানে ঘুরঘুরে অন্ধকারে একা একা দাঁড়িয়েছিলি, ভয় করলো না? তুমি জানো আমি অন্ধকারে ভয় পাই? জানবো না কেন? আমি তো বলিনি তোমাকে। তবুও জানি আমি। ওহ, আমার প্রশ্নের উত্তর পাইনি ভাইয়া। বিয়ে করবি আমাকে? বিস্ফোরিত নয়নে সায়রের মুখের দিকে তাকায় মান্তাসা। বউ হবি আমার? বিয়ে করবি আমায়? এসব কি বলছো ভাইয়া? ঠিকই বলছি, বিয়ে করবি আমাকে? সবকিছু জানার পরেও এমন কথা বলছো? হ্যাঁ। কেন? ভালোবাসি তাই। মান্দাসা যেন ঝটকা খেল সায়রের কথা শুনে। কি বললে তুমি? ভালোবাসি তোকে? পাগল হয়েছ নাকি তুমি? পাগল কেন হতে যাব? সবকিছু জানার পরেও এমন কথা কিভাবে বলছো তুমি? তোর কি মনে হয় তোদের রিলেশনের কথা আমি আজকে জানতে পেরেছি? তাহলে কবে থেকে জানো? আরো ৮-৯ মাস আগে থেকেই জানি। প্রথমে তোদের দুজনের হাব ভাব দেখে সন্দেহ জেগেছিল, পরে শিওর হয়ে যায়। কিন্তু হঠাৎ সিয়ামের বিয়ে নিশির সাথে ঠিক হওয়ার পর আমি বেশ অবাক হয়েছিলাম। আমি ভয় পাচ্ছিলাম তুই না আবার উল্টা পাল্টে কিছু করে বসিস। কিন্তু তুই নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করেছিস এই কয়েকদিন। বউ বাড়িতে নিয়ে আসার পর তোকে ড্রয়িং রুমে না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পুরো বাড়ি খুঁজে তোকে না পেয়ে তাড়াহুড়ো করে ছাদে উঠে আসি। তোকে দেখেই ভেতর থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। ভয় পেয়েছিলে নাকি যে ছাদ থেকে লাফ দেব? প্রায় এরকমই। আমি অত দুর্বল নই যে কেউ আমাকে টুকিয়েছে তাই আমি নিজেকে শেষ করে দেব। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি। কি? বিয়ে করবি আমায়? একটা ছ্যাঁকা খাওয়া মেয়েকে বিয়ে করবে? নাকি করুণা করছো আমাকে? তোর কি মনে হয়? কিছু না। সায়ের মান্দাসার একদম কাছাকাছি এসে দাঁড়ায়। তবে ছোঁয়া লাগে না দুজনের। আকাশের দিকে তাকিয়ে সায়ের বলে, তুই ১ বছর আগে সিয়ামের সাথে সম্পর্কে জড়িয়েছিস তাই তো? হুম। কিন্তু আমি তো তোকে গত ৫ বছর ধরে ভালোবাসি। কথাগুলো শুনে পুনরায় বিস্ফোরিত নয়নে তাকায় মান্দাসা। অবাক হচ্ছিস? হুম। ৫ বছর আগে ঈদের পর দিন তুই এই বাড়িতে এসেছিল। সেদিন ছিল তোর জন্মদিন, পরনে ছিল লাল রং। তোকে দেখতে পুরো লাল পরীর মতো লাগছিল। সেদিন জীবনের প্রথম বসন্তের হাওয়া লেগে যায় আমার ২৩ বছরের জীবনে। আমি না চাইতেও বারবার তোর দিকে তাকিয়েছিলাম সেদিন। সেদিন এমনভাবে তোর প্রেমে পড়েছিলাম যে আমি আর উঠতে পারিনি। সেই যে পড়েছি তো পড়েছিই। তোর বয়স কম, আমারও বয়স কম। তাই এর নিজের মনের কথাগুলো তোকে বলিনি। বললে হয়তো আবেগের বশবর্তী হয়ে তুই পড়াশোনা ছেড়ে এই সব নিয়ে পড়ে থাকবি তাই। তোকে নিয়ে ফুপা ফুপুর অনেক আশা। আমি ভেবেছিলাম পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর একেবারে বিয়ের প্রস্তাব পাঠাবো ফুপার কাছে। আর তোকে হারানোর ভয় ছিল না আমার, কারণ তুই বরাবরই প্রেম ভালোবাসা থেকে দূরে থেকেছিস। আর তোর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তোকে বিয়ে দেবে না। তাই আমি নিশ্চিন্তে ছিলাম তোকে হারাতে হবে না। দিন আগাতে থাকে আমি তোর প্রেমে বিভোর হতে থাকি। চাইলেও তোকে মাথা থেকে বের করতে পারতাম না।
যত বের করতে চাইতাম ততই দেখে বসতি। তোর কথা মনে হলেই পাগল পাগল লাগতো, মন চাইতো ছুটে তোর কাছে চলে যেতে। সময় আগায়, সময়ের সাথে সাথে আমরা বড় হয়ে উঠি। আমার ডাক্তারি পড়া শেষ হলো, ডাক্তারি পেশায় জয়েন করলাম। ভাবলাম এবার বিয়ের প্রস্তাব পাঠাই। তারপর মনে হলো মাত্র তো চাকরি হলো, কয়েক মাস পার হোক, তারপর পাঠাবো। 6 মাস পেরিয়ে গেল। ভাবলাম এবার পাঠাই, তখন তোর দাদি মারা গেল। সেবারও ভাবা অবধি থেমে গেলাম। তারপর তোর পরীক্ষা নিয়ে এলো। বিয়ের প্রস্তাব আর পাঠানো হলো না। তোকে ছাড়া থাকতে দম বন্ধ হয়ে আসতো আমার। মন টিকত না কোথাও। ভাবলাম পরীক্ষা শেষ হলে প্রস্তাব পাঠাবো, এবার আর কোনো মিস হবে না। কিন্তু সেবারও হলো না, পোড়া কপাল আমার। বারবার একটার পর একটা বাধা আসতি। এভাবেই একটা বছর পেরিয়ে গেল। একটু থেমে লম্বা করে একটা শ্বাস টেনে নেয় স্যার। ওর মুখের দিকে তাকিয়ে আছে মান্তাসা। পুনরায় বলতে শুরু করে। ভাবলাম এবার বিয়ের প্রস্তাব পাঠাবোই, কোনো কিছুই আটকাতে পারবে না আর। কিন্তু ওই যে পোড়া কপাল আমার। তুই সিয়ামের সাথে সম্পর্কে জড়িয়ে পড়িস তখন। আমি মনে প্রাণে চাইতাম আমার ভাবনা মিথ্যে হোক, আমার ধারণাগুলো ভুল হোক, এমন কিছু যেন না হয়। কিন্তু আফসোস এমনটাই হয়েছিল। আমি যখন শিওর হলাম তুই সিয়ামের সাথে সম্পর্কে আছিস, তখন আমার দুনিয়া থমকে যায়। বুকের ভেতর কতটা যন্ত্রণা হচ্ছিল কাউকে বোঝাতে পারবো না। আমার 4 বছরের একপাক্ষিক ভালোবাসা, আমার স্বপ্নে সাজানো সংসার, আমার ঘর, আমার প্রেম, আমার অপেক্ষা সব শেষ। আমি খেতে পারতাম না, ঘুমোতে পারতাম না, কোনো কিছুতেই মন বসাতে পারতাম না। তারপর ভাবলাম তুই আমার ভাগ্যে নেই। থাকলে অবশ্যই আমার কাছেই আসতি। নিজের নিয়তিকে মেনে নেওয়ার চেষ্টা করলাম, তবে পারলাম কই। ভুলতে পারিনি তো তোকে। এই 1 বছরে আরো বেশি করে তোর মা আটকে গেছি। এই 1 বছর এই বাড়িতে তোর আনাগোনা ছিল বেশি। না চাইতেও তোকে বারবার দেখতে হয়েছে, আর পুরনো অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। তখন আমার বারবার মনে হতো কেন আমি আগে আমার অনুভূতিগুলো তোর কাছে প্রকাশ করলাম না। করলে হয়তো তুই আমার হতি। যাকে আমি 4 বছর ধরে ভালোবাসলাম সে হবে আমার ছোট ভাইয়ের বউ। ভাবতেই আমার কলিজা ফেটে যেত, বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইতো। তবে আমি বহু কষ্টে নিজেকে স্বাভাবিক রাখতাম সকলের সামনে। তবে আস্তে আস্তে কি থেকে কি হয়ে গেল আমি জানতাম না। হঠাৎ সিয়ামের বিয়ে নিশির সাথে ঠিক হওয়ায় যেমন অবাক হয়েছিলাম, খুশি হয়েছিলাম ঠিক তেমন। আল্লাহ তাআলা যা করেন অবশ্যই বান্দার ভালোর জন্যই করেন। আমার মনে আবার আশা জাগে তোকে পাওয়ার। এবার আর কোনো চান্স ছাড়বো না আমি। এই কয়েকদিন আমি তোকে নজরে নজরে রেখেছি। ভালোবাসা প্রকাশ করতে গিয়েও করতে পারিনি। তুই ব্যাপারটা কিভাবে নিবি এটা ভেবেই। তুই অ্যাকসেপ্ট করবি নাকি রিজেক্ট করবি ভয় পাচ্ছিলাম। তুই তো জানিস ছোট থেকেই আমি চাপা স্বভাবের। নিজের অনুভূতি সহজে প্রকাশ করতে পারি না। আজকে মনের সাথে যুদ্ধ করে কথাগুলো তোকে বললাম। আমি তোকে ভালোবাসি, সারা জীবন আগলে রাখবো তোকে। বিয়ে করবি আমাকে? বউ হবি আমার? বলেই ঘাড় ঘুরিয়ে দেখায় মান্দাসার দিকে। আগে বলনি কেন কথাগুলো? 1 বছর আগে বললে তো ভুল মানুষ আসতো না আমার জীবনে। তুমি তো দ্বিতীয় পুরুষ হতো না তাহলে। ঠকেছিস ভালো হয়েছে, তাহলে না আমাকে বেশি বেশি ভালোবাসবি। আর তোকে হারিয়ে ফিরে পাওয়ার আনন্দে আমিও না হয় একটু বেশি বেশি ভালোবাসবো। কি বলিস? মান্দাসা বলল না কিছু। বিয়ে করবি আমাকে? কবে? যদি বলি আজকেই। আজকেই? হুম। একবার ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আবার না হয় নিলাম। কিন্তু মামা মামি বাকি সবাই রাজি হবে কি? তাদের রাজি করানোর দায়িত্ব আমার। শুধু তুমি রাজি হলেই হলো। তুমি? হ্যাঁ তুমি।
এতদিন তুমি আমার ফুফাতো বোন ছিলে, কিন্তু কিছুক্ষণ আগে থেকে তুমি আমার প্রেমিকা, আর একটু পরে হবে বউ। মান্দাসা কিছু না বলে হাসে, চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ে পানি। শায়েরের মতো একজনের ভালোবাসা কেন বুঝতে পারেনি এতদিন? খাঁটি ভালোবাসা ছেড়ে ভেজালের মাঝে ডুবে গিয়েছিল। মানুষ ঠিকই বলে প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথেই হয়, কিন্তু সবার ভালোবাসা তো ভুলের মানুষের সাথে হয় না। প্রথম ভালোবাসা সঠিক মানুষটার সাথেই হয়, তবে ওটা ভুল মানুষের সাথেই হয়েছে। শায়ের নিজের পকেট হাতে ফোন বের করে, কল লিস্ট ঘেটে সায়নের নাম্বার বের করে ডায়াল করে। সাথে সাথেই রিসিভ হয়। হ্যাঁ ভাইয়া বলো। কোথায় তুই? বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। কেন? একটু বাজারে যা। কিছু লাগবে? হুম। কি? মেসেজ করে দিচ্ছি আমি। টাকা আছে তোর কাছে? আছে। কত? ক্যাশ আর ফোনের মিলিয়ে 10 হবে হয়তো। আচ্ছা বাজারে যা, আমি মেসেজে বলে দিচ্ছি। আর তোর নগদ অ্যাকাউন্টে টাকা সেন্ড মানি করে দিচ্ছি। অনেক কিছু লাগবে? মেসেজ করে দিচ্ছি, তুই যা। সাথে কাউকে নিয়ে যা, বেশ রাত হয়ে গেছে তো। আচ্ছা রাখছি। শায়ের কল কেটে ওর দাদার নাম্বারে ডায়াল করে। রিং হওয়ার কিছু সময় পরেই রিসিভ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি থেকেই কল করছো যে? জরুরি কথা ছিল দাদা। বলো। তুমি কোথায়? হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম মাত্র, রুমেই রয়েছি এখনো। বসার রুমে যাওয়ার বাড়িতে যারা যারা আছে সবাইকে ডাকো। কেন? দরকার আছে, যা বলবো সকলের সামনেই বলবো। আমি ডাকলে সবাই হয়তো সেভাবে গুরুত্ব দেবে না, কিন্তু তুমি ডাকলে সবাই আসবে। আচ্ছা রাখছি। নতুন বর বউকেও ডেকো। অবাক হন দাদা সিরাজুল ইসলাম। নতুন বর বউকে কেন ডাকতে হবে? মাত্রই তো বাসর ঘরে গেল ওরা। অবাক হয়েই বলেন, কি বলছো দাদু ভাই? ওরা তো মাত্র বাসর ঘরে গেল। ওরা দুজন ওই বাড়ির সদস্য দাদা। জরুরি আলোচনায় ওদেরও থাকার অধিকার আছে। আচ্ছা তুমি যা ভালো বোঝো। সবাইকে দেখা হলে আমাকে একটা কল দিও। আচ্ছা। কল কেটে কয়েক সেকেন্ড চুপ হয়ে রইলেন সিরাজুল ইসলাম। তার নাতি ছোট নয়, নিশ্চয়ই এমন কিছু বলবে যেখানে সকলের উপস্থিত থাকা জরুরি। বেশি না ভেবে রুম থেকে বেরিয়ে আসেন। বসার রুমেই বসে রয়েছে অনেকেই। তবুও নিজের গলা ছেড়ে বাকি সকলকে 2 মিনিটের মধ্যে বসার রুমে আসতে বলেন। সামিরাকে পাঠায় নতুন বর বউকে ডেকে নিয়ে আসার জন্য। পুনরায় গলা ছেড়ে তারা দেয় সকলকে দ্রুত আসার জন্য। মুহূর্তেই হুড়মুড় করে বসার রুমে আসতে শুরু করে সবাই। এভাবে ডাকছে কেন? কার কি হলো আবার? সিয়াম মাত্রই বউকে জড়িয়ে ধরে দুটো চুমু খেয়ে প্রেম বাক্য উগড়ে দিচ্ছিল। ডোরে নখ পড়ায় বেশ বিরক্ত হয়। বউকে ছেড়ে ডোর খুলতেই দেখে ওর ছোট বোন দাঁড়িয়ে আছে। কি হয়েছে? দাদা ডাকছে তোমাদের। কেন? জানি না, দ্রুত আসতে বলল। বাড়ির সবাই উপস্থিত হয়েছে বসার রুমে। তোমরাও দ্রুত আসো। আসছি, তুই যা। সিয়ামের বোন সামিরা নিচে নেমে আসে। ইচ্ছে না থাকা সত্ত্বেও নিশিকে নিয়ে রুম থেকে বের হয় সিয়াম। ওর বাসর রাতের পেছনে কেন পড়লো ওর দাদা? কি বলবে? মনের মধ্যে কেমন ভয় কাজ করছে। হৃদযন্ত্র শব্দ করতে শুরু করে। ভীষণ রকমের ভয় হচ্ছে। মান্দাসা কিছু বলে দেয়নি তো? 5 মিনিটে বাড়ির সকল সদস্য উপস্থিত হয় বসার রুমে। শুধুমাত্র 4 জন বাদে, শায়ের, সায়ন, মান্দাসা আর মান্দাসার ছোট ভাই মাহিদ।
এই চারজন আবার কোথায় গেল? সিরাজুল ইসলাম সাহেবের নাম্বারে ডায়াল করে। রিসিভ করে সাহেব। সবাই এসেছে? সায়ন, মান্দাসা আর মাহির নেই। আচ্ছা, আসছি আমি। ফোন লাইন বিচ্ছিন্ন করে সাহেব। সিরাজুল ইসলামের বড় ছেলে সাদাফ ইসলাম বলেন, কি হয়েছে বাবা? সবাইকে ডাকলেন কেন? আর কাকে কল করেছিলেন? ধৈর্য ধরো, এখনই জানতে পারবে। নতুন বড় বউকে এই রাতের বেলা ডেকে আনার মানে কি বাবা? বাড়ির যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় সকল সদস্যের উপস্থিত থাকার অধিকার আছে, তাই ওদেরকে ডাকা হয়েছে। বিরক্ত হয়েছি আমি। কোথায় এখন বউ নিয়ে সুখের বেলায় বেশি বেড়াবে তা না, এখন মিটিংয়ে উপস্থিত থাকতে হবে। বিরক্ত হলে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল সোফার পেছনে। সোফা ভর্তি করে গুরুজনেরা বসে আছেন। বেচারার বসার জায়গা নেই। একটু পরেই ছাদ থেকে নিচে নেমে আসে সাহেব আর মান্দাসা। সাহেবের হাতে খালি কফির মগ। সাহেব কফির মগটাটি টেবিলের উপর রেখে সিয়ামের পাশে এসে দাঁড়ায়। মান্দাসা এসে দাঁড়ায় সাহেবের পাশে। সাহেব সোফায় বসে থাকা সকলের দিকে তাকায় এক নজর করে। সকলের চোখে মুখে কৌতূহল। কি এমন গুরুত্বপূর্ণ আলোচনায় যে ছোট বড় সকলকে উপস্থিত থাকতে হবে? সিরাজুল ইসলাম সাহেবের দিকে তাকিয়ে বলেন, কি বলবে দাদুভাই বলো, সবাই তো উপস্থিত হয়েছে দুজন বাদে। সকলে সিরাজুল ইসলামের দৃষ্টি অনুসরণ করে সেদিকে দৃষ্টি দেয়। সাহেবের দিকে তাকিয়ে আছেন সিরাজুল ইসলাম। সাহেব কি বলবে? কেন ডাকলো সবাইকে? সকলের কৌতূহল আরো বেড়ে গেল। সাহেব আরেক নজর তাকায় সকলের দিকে। তারপর শান্ত স্বরে বলে, আমি মান্দাসাকে বিয়ে করতে চাই আজকেই। স্তব্ধ হয়ে যায় উপস্থিত সকলে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সাহেবের মুখের দিকে। কেউ কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই সাহেব থামিয়ে দিয়ে বলে, আমি জানি তোমরা সবাই ভীষণ অবাক হয়েছ আমার কথা শুনে। তারপরেও আমার কথা বলার মাঝে কেউ কোনো কথা বলবে না। আমার কথা শেষ হলেই তোমরা কথা বলবে। তখন আমি তোমাদের সকলের সব কথা শুনব। সিরাজুল ইসলাম স্বাভাবিক স্বরেই বলেন, বলো তোমার যা যা বলার আছে। সাহের বাবা মা ফুপা ফুপির মুখের দিকে তাকায়। চারজনের মুখ থমথমে গম্ভীর হয়ে আছে। সাহের বরাবরের মতোই শান্ত স্বরে বলতে শুরু করে, আমি জানি সব বাবা মা চায় নিজেদের সন্তানদের জন্য একজন পারফেক্ট লাইফ পার্টনার। তারা চায় আদর যত্নে বড় করা সন্তান তাদের পছন্দের ছেলে মেয়েকে বিয়ে করুক, তাকে জীবন সঙ্গী করুক। সেখানে আমার বাবা মা বা মান্দাসার বাবা মা ও ব্যতিক্রম নয়। আমি জানি তোমাদের চাওয়া এমনই। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি তোমাদের কাছে কোনোদিন কিছু চাইনি কখনোই। তোমরা ইচ্ছে করে যা দিয়েছ সেটাই নিয়েছি, সেটা হোক আমার পছন্দ বা অপছন্দ। আমি কোনোদিন বায়না ধরিনি এটা চাই ওটা চাই। আমার লাইফ নিয়ে তোমরা যা সিদ্ধান্ত নিয়েছ সেটা মেনে নিয়েছি বিনা বাক্যে। তোমরা আমাকে যেভাবে চলতে বলেছ সেভাবেই চলেছি। যা যা বলেছ অক্ষরে অক্ষরে পালন করেছি আমি সব সময়। তোমাদের কথায় নড়চড় হতে দেইনি কখনো। বুদ্ধি হওয়ার পর আজ প্রথম এবং শেষবারের মতন তোমাদের কাছে কিছু চাইছি আমি। আমি মান্দাসাকে চাই সারা জীবনের জন্য আমার করে। আর কোনোদিন কিছু চাইব না তোমাদের কাছে। আমি মান্দাসাকে ভালোবাসি গত 5 বছর ধরে। যদিও মান্দাসা ভালোবাসত না, জানতো না। ওকে একটু আগেই বলেছি আমার ভালোবাসার কথা। ওকে ভালোবাসি বলেই এতদিন বিয়ে করতে চাইনি আমি। বারবার বিয়ের বিষয়টা এড়িয়ে গেছি। ওকে আমি রাজি করিয়েছি বিয়ে করার জন্য। ওকে আমি ভালো রাখবো, সারা জীবন আগলে রাখবো। ওর চাওয়া পাওয়া ইচ্ছে সব সময় নিজের সর্বোচ্চ দিয়ে পূরণ করব। বিয়ের পরেও ও নিজের স্টাডি কন্টিনিউ করবে।
ফুপা ফুপির স্বপ্ন পূরণ করবে। শুধু ও আমার সাথে থাকবে, এটাই আমার চাওয়া। ওর সাথে আমিও ভালো থাকবো, সুখে থাকবো। ওকে ছাড়া আমি আমার ভবিষ্যৎ কল্পনা করতে পারি না। ওকে ছাড়া আমি আমার লাইফে দ্বিতীয় কাউকে কোনোদিন জায়গা দিতে পারবো না। তোমরা দুই পরিবার আমাদের দুজনের চরিত্র সম্পর্কে অবগত আছো আগে থেকেই। আমি চাই তোমরা আমার ভালোবাসাকে মেনে নেবে। আমি আর কোনোদিন কিছু চাইবো না তোমাদের কাছে, এটাই আমার প্রথম আর শেষ চাওয়া। এতটুকু বলেই থামে সাহের। সকলেই চুপচাপ ওর কথা শুনছিল এতক্ষণ। কাউকে কিছু বলতে না দিয়ে সিরাজুল ইসলাম বলেন, এই বিয়েতে কারো কোনো অমত নেই আশা করছি। কেউ কিছু বলল না। একটু চুপ হয়ে থেকে সাদাফ ইসলাম বোন জামাইয়ের দিকে তাকিয়ে বলেন, তোমার কি মতামত মামুনুল? মামুনুল ইসলাম একবার মেয়ের মুখের দিকে তাকান। মেয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার মুখের দিকে। মেয়ের ওই করুণ দৃষ্টি উপেক্ষা করতে পারলেন না। তিনি জানেন শায়েরের মতো ছেলে লেখে একটা। অনেক বছর ধরেই দেখে এসেছেন শায়েরকে। তার মেয়েকে ভালো রাখবে শায়ের। আমার অমত নেই এই বিয়েতে। আমার মেয়ে যার সাথে ভালো থাকতে চায় তার সাথেই থাকবে। ওর খুশিতেই আমরা খুশি। সিরাজুল ইসলাম ছেলের বউয়ের মুখের দিকে তাকিয়ে বলেন, তোমার মতামত কি বড় বৌমা? সালমা বেগম বলেন, শায়ের যা চায় তাই হবে। ওর সুখেই আমরা সুখী। সংসার যেহেতু ও করবে তাই ওর পছন্দের মেয়ের সাথে বিয়ে হোক। মান্দাসাকে ছোট থেকে বড় হতে দেখেছি চোখের সামনেই। তাহলে সবাই রাজি তো? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। সিয়ামের মুখ গম্ভীর থমথমে। মান্দাসা শায়েরকে কেন বিয়ে করতে রাজি হলো? আর আজকে কেন বললো বিয়ের কথা? আগে পরে কেন বলল না? কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে মান্দাসার মুখের দিকে তাকায়। তবে দেখতে পেল না শায়েরের সুঠাম দেহের আড়ালে ঢাকা পড়েছে মান্দাসা। গম্ভীর চোখ মুখে সিয়ামের মুখের দিকে তাকায় শায়ের। সাথে সাথে চোখ সরিয়ে নেয় সিয়াম। এই বিয়েটা মানতে পারছে না সিয়াম। সারা জীবন চোখের সামনে দেখতে হবে মান্দাসাকে বড় ভাইয়ের বউ হিসেবে। যার সাথে 1 বছর প্রেম করেছে তাকেই ভাবি বলে দেখতে হবে। কেমন হাসফাস লাগছে ওর। দুটো প্যাকেট হাতে বাড়ির ভিতর প্রবেশ করে সায়ন আর মাহিদ। সবাইকে বসার রুমে জড়ো হয়ে থাকতে দেখে কপাল রুখ উঠে যায় দুজনের। তবুও কোনো কথা না বলে ভাইয়ের কাছে এগিয়ে যায় সায়ন। হাতের প্যাকেট দুটো উঁচু করে ধরে বলে, যা যা বলেছিলে নিয়ে এসেছি ভাইয়া। শায়ের ঘাড় ঘুরিয়ে ছোট ভাইয়ের মুখের দিকে তাকায়। হাতে নিয়ে দাঁড়িয়ে থাক। কিছু না বলে তাই করে সায়ন। কাজীকে দেখা হোক তাহলে। বড় ছেলের মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলেন সিরাজুল ইসলাম। সম্মতি দিয়ে ফোন চোখের সামনে ধরে কাজী নাম্বারে ডায়াল করেন সাদাফ ইসলাম। 15 মিনিটের মধ্যে কাজী সাহেব চলে আসেন। শায়ের দাদার মুখের দিকে তাকিয়ে বলে, আমি আসি একটু। বলেই নিজের রুমের দিকে পা বাড়ায়। কিছু সময় পরেই আবার ফিরে আসে হাতে একটা লাল বক্স নিয়ে। বক্সটা বাড়িয়ে দেয় মায়ের দিকে। এটাতে অল্প কিছু স্বর্ণের জুয়েলারি আছে। তোমার জন্য জুয়েলারি কিনতে গেলে মান্দাসার জন্য কিনে আনতাম। ভেবেছিলাম তোমাদের পাঠাবো ফুপুর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ে ঠিক করে এগুলো মান্দাসাকে দিয়ে আসবে। কিন্তু সেসব তো হলো না কিছুই। এখন এগুলো তুমি মান্দাসাকে পরিয়ে দেন নিজের হাতে। বিনা বাক্যে বক্স হাতে তুলে নেন সালমা বেগম। মান্দাসাকে সোফায় বসানো হয়েছে। শাড়ি পরাতে চাইলে নিষেধ করেছে শায়ের। সেসবের কোনো প্রয়োজন নেই। অফ হোয়াইট লেহেঙ্গাতেই সুন্দর দেখা যাচ্ছে। ফর্সা গায়ের রংটা আরো উজ্জ্বল হয়ে উঠেছে এই লেহেঙ্গা পরায়। বিয়ে উপলক্ষে ভারী মেকআপও করেছে। শুধু জুয়েলারি পরালেই হবে।
অল্প কিছু সময়ের মধ্যে জুয়েলারি পরিয়ে দেন সালমা বেগম। ডায়মন্ডের নাকফুল, স্বর্ণের কানের দুল, বালা আর চেন, সাথে দুটো আংটি। সায়নের হাত থেকে একটা ব্যাগ নেয় সায়র। ব্যাগের ভিতর থেকে বের করে মেরুন রঙের দোপাট্টা। নিজের হাতেই দোপাট্টা দিয়ে ঘোমটা টেনে দেয়। লজ্জা পায় মান্দাসা। সায়ন বুঝতে পারে কেন তার ভাইয়া এই সব নিয়ে আসতে বলেছিল, কোনো প্রশ্ন ছাড়া। কাজী সিরাজুল ইসলামের দিকে তাকিয়ে বলেন, দেনমোহর কত ধার্য করব? সায়ের বলে, মান্দাসা যা বলবে তাই। মান্দাসা চোখ তুলে সায়েরের মুখের দিকে তাকায়। সায়ের চোখের ইশারা বলতে বলে। মান্দাসা আবার বাবা মায়ের মুখের দিকে তাকায়। তারাও বলতে বলে। মান্দাসা নিচের দিকে দৃষ্টি স্থির করে বলে, 50,000। সবাই বেশ অবাক হয়, আবার খুশিও হয়। কাজী সাহেব 50,000 লিখতে গেলে সায়ের থামিয়ে দিয়ে বলে, 2 লাখ লিখুন। আমার কাছে বর্তমান 2 লাখ টাকাই ক্যাশ আছে। সিরাজুল ইসলাম মেয়ে আর মেয়ের জামাইয়ের মুখের দিকে তাকিয়ে বলেন, তোমরা কত চাও? সায়ের যা বলেছে তাই। বিয়ে পড়ানো শেষ হয়। সায়ন হাতের ব্যাগ থেকে খেজুরের প্যাকেট বের করে একটা মাহিদের হাতে দেয়, অন্যটা নিজের হাতে নেয়। তারপর সকলের মাঝে বিলিয়ে দেয় খেজুরগুলো। পুরোটা সময় নীরব হয়ে দেখে গেল সিয়াম। ইচ্ছে না থাকা সত্ত্বেও একটা খেজুর মুখে পুড়ে দেয়। এই মিষ্টি খেজুরও ওর কাছে বিষের চেয়েও বিশ্রী খেতে লাগছে। মান্দাসার হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে যায় সায়ের। সিয়াম নিজের জায়গায় দাঁড়িয়ে দেখলো ওদের দুজনের চলে যাওয়া। কেনে যেন কষ্ট হচ্ছে বুকের ভেতর। সায়েরকে সহ্য করতে পারছে না মান্দাসার পাশে। ইচ্ছে করছে সায়েরের হাত থেকে মান্দাসা না ছিনিয়ে নিয়ে আসতে। দাদার কথায় সেদিকে তাকায় সিয়াম। সিয়াম, দাঁড়িয়ে আছো কেন? নববধূকে নিয়ে নিজের রুমে যাও। বাকি সবাই যার যার জন্য বরাদ্দকৃত রুমে চলে যাও। হ্যাঁ দাদা। সিয়াম বউয়ের হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে যায়। নিশিকে এখন ওর কাছে মোটেও ভালো লাগছে না। কিছুক্ষণ আগে নিশির প্রতি যে আকর্ষণ ছিল সেটা এখন আর নেই। মনে হচ্ছে নিশিকে বিয়ে করে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু নিশিকে বিয়ে করার পরিবর্তে নিজের ব্রাইট ফিউচার পেতে চলেছে। সেটার জন্য হলে নিশির সাথে মানিয়ে চলতে হবে। কিন্তু এখন ওর মন মস্তিষ্ক জুড়ে ঘুরঘুর করছে মান্দাসা। নিঃসন্দেহে মান্দাসা চেয়ে নিশি সুন্দরী, স্মার্ট, স্টাইলিশ। তবুও মান্দাসাকে মাথা থেকে সরাতে পারছে না এখন। নিজের রুমে এসে প্রথমেই ক্যাবিনেটের ড্রয়ার খুলে সায়ের। মান্দাসার দিকে তাকিয়ে বলে, এখানে তোমার জন্য কিছু গিফট আছে, দেখো পছন্দ হয় কিনা। মান্দাসা ক্যাবিনেটের কাছে এগিয়ে আসে। বসে 2 পায়ে ভর করে একটা একটা করে বক্স বের করতে থাকে ভেতর থেকে। পুরো ক্যাবিনেট ভর্তি শুধু বক্স দিয়ে। প্রত্যেকটা বক্সের উপর ছোট ছোট চিরকুট লেখা রয়েছে। গত 5 বছরের জন্মদিনের 5টা গিফট বক্স, 9টা ঈদের গিফট বক্স। গিফট বক্সগুলোর উপর হাত বুলায় মান্দাসা। কেনে যেন ওর ভীষণ ধারণা পাচ্ছে। নীরবে এতটা ভালোবেসেছে সায়ের। কেন ওকে বলেনি আগে? বললে তো দুজনের একজন কেউ কষ্ট পেতে হতো না। মান্দাসা উঠে দাঁড়ায়। সায়েরের চোখের দিকে টলমলে চোখে তাকিয়ে ধরা গলায় বলে, এত ভালো কেন বেসেছ? সায়ের বুকে টেনে নেয় মান্দাসাকে। শক্ত করে জড়িয়ে ধরে বলে, কারণ আমি তোমাতে বিভোর মান্দাসা। সমাপ্ত।